আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা পড়ব হচ্ছে জিন সম্পর্কে। যে জিন কাকে বলে, জিন কোথা থেকে এলো, জিন কি করে, জিন কত প্রকার, জিনের বিভিন্ন একক যেগুলো বইয়ে লেখা আছে সেগুলো সম্পর্কে আইডিয়া। তো এই জিনিসগুলো আমি আবুল হাসান স্যারের বই থেকে দেখে লিখে রেখেছি আরো 2 দিন আগে। রাত্রে ক্লাস নিব বলে ঠিক করলাম। তো টপিকগুলো লিখলাম আগে। লিখার পর হলো কি হঠাৎ করে হাসপাতালে যাইতে হইলো। তো ওই দিন আর ক্লাসটা পুরা করা হয় নাই। তো আরো 2 দিন পরে সময় হলো যে আজকে ক্লাসটা রেকর্ড করি এবং খুব দরকারি একটা ক্লাস। তো তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বলো, জিন কি? এটা অ্যান্সার করো আগে। তোমাদের যার যেটা মনে হয় সেটাই কমেন্টে লিখো, যে আমার মনে হয় ভাইয়া জিন এটা। এখানে জিন বলতে কিন্তু আমি জেনিকে বোঝাচ্ছি না, ওই যে কোরআনে বলা আছে জিন আর ইনসানের কথা, সেই জিন না। আমাদের বায়োলজিতে যে জিন নিয়ে আলোচনা হয় সেই জিনের ব্যাপারে যার যেটা আইডিয়া আছে একটু বলো। আচ্ছা, তো তোমরা হয়তো আমি অফলাইন ক্লাসে যেগুলো শুনি অ্যান্সার বলতে সেগুলোই বলি। কিছু স্টুডেন্ট বলে যে জিন হচ্ছে ভাইয়া বংশগতির ধারক ও বাহক। ভালো কথা। এটাই আর কি বেশিরভাগ স্টুডেন্ট বলে যে বংশগতির ধারক ও বাহককে জিন বলে। তো ওরা যে কথাটা বলে, কথাটা কিন্তু ভুল না, কথাটা শতভাগ সত্যি। যে হ্যাঁ, জিন তো বংশগতির ধারক ও বাহক, কিন্তু ভাইয়া এটা জিনের সংজ্ঞা না। এটা জিনের সংজ্ঞা না। যেমন আমি যদি তোমাকে বলি যে মেসিকে, লিওনেল মেসিকে, তুমি বললা মেসি একজন মানুষ। তোমার কথা তো ঠিক আছে, মেসি তো আসলে একজন মানুষ, বাট মানুষ তো পৃথিবীতে আরো 700 কোটি আছে। কোন মানুষটাকে বোঝাচ্ছ, তাই না? তো একই রকম তুমি যখন বলো বংশগতির ধারক ও বাহককে জিন বলে, বংশগতির ধারক ও বাহককে কোষও কিন্তু বলে ভাইয়া, ক্রোমোজোমও বলে, ক্রোমাটিন বলে, নিউক্লিয়াস বলে, সবকিছুই, হ্যাঁ, সবকিছুই কিন্তু মানুষ বংশগতির ধারক ও বাহক বলে। তো আমি যেমন মেসিকে জিজ্ঞেস করলে তোমাকে অ্যান্সার দিতে হবে মেসি হচ্ছে একজন আর্জেন্টাইন স্ট্রাইকার, হ্যাঁ, যিনি অনেক বিখ্যাত ছিলেন, 2022 বিশ্বকাপ জয় করিয়েছিলেন। এইভাবে তো স্পেসিফাই করতে হবে। একই রকম তোমাকে যদি জিনের সঙ্গে আমি জিজ্ঞেস করি, তখন তুমি অ্যান্সার দিলা হচ্ছে জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। তুমি এখানে জিনের একটা বৈশিষ্ট্য বললা, হ্যাঁ এটা একটা জিনের বৈশিষ্ট্য, বাট এটা জিনের সংজ্ঞা না। তাহলে জিনের সংজ্ঞাটা কি? জিনের সংজ্ঞাটা বুঝতে হলে আমাদের একটু সেন্ট্রাল ডগমায় ফিরে যেতে হবে। আমি তোমাদের এর আগেও পড়িয়েছি সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, পড়াইছি না? বই থেকে তো পড়াইছি। সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, যেটা দিয়েছিলেন ফ্রান্সিস ক্রিক। হ্যাঁ, সেন্ট্রাল ডগমা নাম দিয়েছিলেন এটাকে। তো ওইখানে কি বলা আছে আসলে? ওখানে বলা আছে, এই মনে করো একটা ডিএনএ, এই ডিএনএ থেকে সৃষ্টি হয় আরএনএ, সৃষ্টি হয় আরএনএ, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়। তারপরে আরএনএ থেকে, হ্যাঁ, ডিএনএ এর বিভিন্ন অংশ থেকে এরকম আরএনএ সৃষ্টি হয়, ছোট ছোট আরএনএ তৈরি হয়। তারপর আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। হ্যাঁ, এই মনে করো একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন। তাহলে দেখো, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি হয়, এবং এই প্রোটিন আমাদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা বৈশিষ্ট্য প্রকাশ করে, নিয়ন্ত্রণ করে না, প্রকাশ করে। যেমন দেখো, তুমি ফর্সা, কারণ কি? কারণ তোমার শরীরে মেলানিন কম। আরেকজন কালো, কারণ কি? কারণ তার শরীরে মেলানিন বেশি। এই মেলানিন হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। তো ও তোমার বৈশিষ্ট্যটা প্রকাশ করে। বাট তোমার শরীরে মেলানিন তৈরি হবে কি হবে না সেটা নির্ধারণ করে হচ্ছে জিন। এখন সেন্ট্রাল ডগমার কথা এখানে কেন আনলাম দেখো, আমরা জানি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যে প্রসেসটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ থেকে যখন আরেকটা ডিএনএ তৈরি হয়, তখন ডিএনএটা হুবহু ফটোকপি হয়। ডিএনএর প্রায় 100% অংশই যেমন ছিল ঠিক সেরকম আরেকটা ডিএনএ তৈরি হয়, তাকে আমরা বলি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। বাট যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া কিন্তু ডিএনএর পুরো অংশটা কাজে লাগে না। ডিএনএর কিছু কিছু খণ্ড, মনে করো এই খণ্ড, এই খণ্ড, এই খণ্ড, এরাই শুধুমাত্র আরএনএ তৈরি করে। পুরো ডিএনএটা কিন্তু আরএনএ তৈরি করতে পারে না। একটা লম্বা ডিএনএ, তার মধ্যে কিছু কিছু অংশ, জাস্ট কিছু কিছু অংশ আরএনএ তৈরি করতে পারে, এবং পরবর্তীতে আরএনএ থেকে বিভিন্ন রকম
প্রোটিন তৈরি হয় বা পলিপেপটাইড চেইন তৈরি হয়। সেই পলিপেপটাইড চেইনগুলো আবার একত্রিত হয়ে প্রোটিন তৈরি করে। তো কথা হচ্ছে, তোমার পুরা ডিএনএটা কিন্তু আরএনএ তৈরি করে না। ডিএনএর কিছু স্পেশাল খণ্ড আছে যারা আরএনএ তৈরি করতে পারে, এবং এই স্পেশাল খণ্ডগুলোকে আমরা বলি হচ্ছে জিন। সোজা কথা, জিনের সংজ্ঞা শেষ। তাহলে ভাই জিন কাকে বলে? ডিএনএর যেসব খণ্ড থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএর যেসব খণ্ড থেকে আরএনএ তৈরি হয় তাকেই বলা হয় জিন। তো এখানে একটু বইয়ে কিছু কথাবার্তা বলা আছে, আমি এগুলো একটু অ্যাড করি। যে প্রথমে একটা মতবাদ ছিল এক জিন এক প্রোটিন, অর্থাৎ এই পলিপেপটাইড চেইনগুলো মিলেমিশে একটা প্রোটিন তৈরি করবে না, এটা তো পলিপেপটাইড চেইন। পলিপেপটাইড চেইন, এই পলিপেপটাইড চেইনগুলো মিলেমিশে প্রোটিন তৈরি করবে। তো কথা হচ্ছে, আগে মানুষ ভাবতো একটা জিন থেকে একটা প্রোটিন তৈরি হয়, এটাকে বলা হয় এক জিন এক প্রোটিন মতবাদ। ঠিক আছে, তোমাদের বইয়ে আছে। এটাকে বলা হয় কি ভাইয়া? এক জিন এক প্রোটিন মতবাদ, এক জিন এক প্রোটিন বা এক জিন এক এনজাইম মতবাদ। তারপরে মানুষ দেখলো যে না, অনেক সময় একটা প্রোটিন তৈরি করতে অনেকগুলো জিন দরকার হতে পারে। যেমন এখানেই খেয়াল করো, একটা প্রোটিন তৈরি করতে দরকার হয়েছে কি 3টা জিন দরকার হয়েছে, বাট প্রতিটা জিন থেকে এক একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়েছে, তাই না? তো তখন মানুষ বলল যে না, এক জিন থেকে এক প্রোটিন তৈরি হয় না, একটা জিন থেকে একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়, পরবর্তীতে কয়েকটা পলিপেপটাইড চেইন মিলে একটা প্রোটিন তৈরি করে। তার মানে একটা প্রোটিন তৈরির পিছনে 3-4টা জিন কাজ করতে পারে। যেমন এখানেই দেখো, একটা প্রোটিন তৈরির পিছনে 3টা জিন কাজ করতেছে। তো তখন এই মতবাদটাকে একটু সংশোধন করা হলো এবং বলা হলো যে একটা জিন থেকে একটা প্রোটিন তৈরি হয় না, একটা জিন থেকে তৈরি হয় একটা পলিপেপটাইড চেইন। যে পিপি চেইন লিখেছি না, পলিপেপটাইড চেইন তৈরি হয়। বাট এর আগে মানুষ ভাবতো যে না, একটা জিন নিজেই একটা প্রোটিন তৈরি করে ফেলে। তবে এই মতবাদটা পরবর্তীতে আরো সংশোধন হয়েছে। মানুষ দেখেছে যে অনেক সময় একটা পলিপেপটাইড চেইন তৈরি করতে কয়েকটা আরএনএর দরকার হতে পারে। অর্থাৎ দেখো, এখানে আমরা দেখতে পারতেছি যে একটা পলিপেপটাইড চেইন একটা আরএনএ থেকেই তৈরি হয়েছে, তাই না? বাট এমন কিন্তু হতে পারে যে না, মনে করো এখানে আরো একটা আরএনএ ছিল, আরো একটা আরএনএ ছিল, কয়েকটা আরএনএ মিলে একটা পলিপেপটাইড চেইন তৈরি করেছে, আবার কয়েকটা পলিপেপটাইড চেইন মিলে একটা প্রোটিন তৈরি করেছে। এবং এটাই এখন পর্যন্ত সঠিক, যে আসলে কি হয়, একটা জিন থেকে একটা আরএনএ তৈরি হয়, এরকম কয়েকটা আরএনএ মিলে একটা পলিপেপটাইড চেইন তৈরি করে, আর কয়েকটা পলিপেপটাইড চেইন মিলেমিশে আলটিমেটলি একটা প্রোটিন তৈরি করে। তাই এখন যে মতবাদটা বলা হয় সেটা হচ্ছে এক জিন এক আরএনএ মতবাদ। একটা জিন থেকে জাস্ট একটা আরএনএ তৈরি হয়, এরকম কয়েকটা আরএনএর সহায়তায় একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়, আর এরকম কয়েকটা পলিপেপটাইড চেইন মিলেমিশে একটা প্রোটিন তৈরি করে। তো এই জন্য এটাই হচ্ছে সর্বাধুনিক মতবাদ, যে এক জিন এক আরএনএ। একটা জিন থেকে ভাই কি হয়, একটাই আরএনএ তৈরি হয়। ঠিক আছে, এবং এই জন্য আমি সংজ্ঞাটা বলছি, ডিএনএ এর যেসব খণ্ড আরএনএ তৈরি করে তাদেরকেই জিন বলে। এটা আমি সেন্ট্রাল ডগমার ক্লাসেও পড়িয়েছিলাম। তো এই যে মতবাদটা আছে, যে মতবাদটা দিয়েছিলেন হচ্ছে কি নামটা বারবার ভুলে যাই, ফ্রান্সিস ক্রিক। ফ্রান্সিস ক্রিক এই মতবাদ মানে এটার নাম দিয়েছিলেন যে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। তো সেন্ট্রাল ডগমা অফ বায়োলজির কি ভাই ব্যতিক্রম আছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, সেন্ট্রাল ডগমা অফ বায়োলজির ব্যতিক্রম আছে। যেমন দেখো, জিন থেকে তো আরএনএ তৈরি হবে, তো এই আরএনএ যে সবসময় এম আরএনএ হবে এমন তো কোনো কথা নাই। এই আরএনএটা টি আরএনএ হতে পারে, এটা আর আরএনএ হতে পারে, অথবা এটা আরএনএ আই হতে পারে। দেখো, যখন তোমার জিন থেকে এমআরএনএ তৈরি হবে, তখন আমরা জানি এমআরএনএ কিন্তু প্রোটিন তৈরি করে ফেলতে পারে, ফেয়ার এনাফ, ঠিক আছে, এটা প্রোটিন তৈরি করে ফেলে, এটা কিন্তু ব্যতিক্রম না। বাট টিআরএনএ আর আরএনএ এদের থেকে ভাই কোনো প্রোটিন তৈরি হয় না। টিআরএনএ এবং আর আরএনএ ওরা এমআরএনএ কে সহায়তা করে প্রোটিন তৈরি করতে। সবাই মিলেমিশে চলে যায় রাইবোজোমের কাছে, রাইবোজোমই তো প্রোটিন তৈরির ফ্যাক্টরি। এখন রাইবোজোম কোন প্রোটিন তৈরি করবে? আমাদের শরীরে শত শত রকম প্রোটিন আছে,
বাট কোন প্রোটিনটাকে রাইবোজোম তৈরি করবে সেই নির্দেশটা দেয় এমআরএনএ। এমআরএনএ এর মধ্যে লেখাই থাকে যে তুমি এই প্রোটিনটা তৈরি করো। বাট এমআরএনএ কে সেই প্রোটিন তৈরিতে সাহায্য করে টিআরএনএ এবং আরআরএনএ। টিআরএনএ আর আরএনএ থেকে কিন্তু কোনো প্রোটিন তৈরি হয় না, ওরা প্রোটিন তৈরিতে সাহায্য করে। এজন্য যদি এমন দেখা যায় যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, আরএনএটা মনে করো টিআরএনএ, তাহলে সেই টিআরএনএ কিন্তু নিজের মতো কোনো প্রোটিন তৈরি করবে না। বা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, মনে করো আরএনএটা হলো আরআরএনএ, সেই আরআরএনএও কিন্তু নিজের মতো কোনো প্রোটিন তৈরি করবে না। এই জন্য এদেরকে আমরা ব্যতিক্রম বলতে পারি। আরেকটা ব্যতিক্রম হচ্ছে আরএনএ আই। আরএনএ আই কে বলা হয় ইন্টারফেয়ারিং আরএনএ, অর্থাৎ এটা এই প্রোটিন তৈরির প্রক্রিয়ায় ইন্টারফেয়ার করে, হস্তক্ষেপ করে। কিরকম ইন্টারফারেন্স করেও? নেগেটিভ। অর্থাৎ যদি কখনো দেখা যায় ডিএনএ থেকে আরএনএ আই তৈরি হয়েছে, ইন্টারফেয়ারিং আরএনএ তৈরি হয়েছে, এই আরএনএ কিন্তু এই পুরো প্রসেসটাকে বাধা দেয়। দেখা যায় আরএনএ আই গিয়ে এমআরএনএ কে ধ্বংস করে দেয়। এমআরএনএ এর কাজ কি ভাইয়া? আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে না সুন্দর মতো, বাট যদি সেলের মধ্যে আরএনএ আই থাকে, সেই আরএনএ আই কিন্তু এমআরএনএ কে নষ্ট করে দেয়, যার ফলে এমআরএনএ থেকে আর প্রোটিন তৈরি হতে পারে না। এই জন্য এই তিনটা আরএনএ কে বলা হয় সেন্ট্রাল ডগমার ব্যতিক্রম। আমি 1 নম্বরেই আরএনএ আই এর কথা বলবো, যে আরএনএ আই কিন্তু আসলেই প্রোটিন তৈরি করে না, উল্টা প্রোটিন তৈরিতে বাধা দেয়। এছাড়াও টিআরএনএ আর আরএনএ এর কথাও বলা যায়, কারণ ওদের থেকে সরাসরি কোনো আরএনএ তৈরি হয় না। তোমরা এই ব্যাপারটা বুঝতে হলে ট্রান্সলেশনের যে ক্লাসটা আছে সেটা ভালো মতো করবা। এবার আমরা আশা করি বুঝতে পারছি যে জিন জিনিসটা কি। ওকে, তো জিন আমাদের বৈশিষ্ট্য সঞ্চারণ করে বাবার থেকে ছেলের কাছে, ছেলে থেকে নাতির কাছে, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো নিয়ে যায়। এগুলো মনে করি ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের কাছে এক্সপ্লেন করতে হবে না, এগুলো ছোট বাচ্চারা হয়তো নিয়ে গবেষণা করে। তো জিন সম্পর্কে আরো কিছু কথা আছে। এই জিনের আইডিয়া আমাদের মাথায় সর্বপ্রথম দিয়েছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। তিনি বলেছিলেন হচ্ছে আমাদের কোষের ভিতর কোনো একটা বা আমাদের দেহের মধ্যে কোনো একটা ফ্যাক্টর আছে। তিনি কি বলেছিলেন? ফ্যাক্টর আছে, এবং সেই ফ্যাক্টরের জন্যই বাবা দেখতে, ছেলে দেখতে বাবার মতো হয়, মেয়ে দেখতে মায়ের মতো হয়, অর্থাৎ আত্মীয় স্বজনদের মধ্যে অনেক মিল থাকে, বিকজ এই মিলের পিছনে আমাদের শরীরের ভিতরে কিছু ফ্যাক্টর কাজ করতেছে। গ্রেগর জোহান মেন্ডেলকে জেনেটিক্সের জনক বলা হয়, বাট তিনি জীবনে কখনো জিন শব্দটা উচ্চারণও করেন নাই, তিনি জিনকে বলতেন ফ্যাক্টর। পরবর্তীতে জোহানসেন জোহানসেন তিনি বললেন, যদিও এটা আরেকটা জায়গায় বেটসন বলা আছে, তিনি বললেন যে এই ফ্যাক্টরগুলো হচ্ছে আসলে জিন। জোহানসেন বললেন এই ফ্যাক্টরগুলো হচ্ছে আসলে কি ভাইয়া? জিন। এর আগে এই ফ্যাক্টরকে ফ্যাক্টর বলে ডাকতেন হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তো এই জিন আবার কৃত্রিমভাবে তৈরি করেছিলেন হারগোবিন্দ খোরানা নামে একজন ভারতীয় বিজ্ঞানী। হারগোবিন্দ খোরানা 1969 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কৃত্রিমভাবে জিন তৈরি করার জন্য। এগুলো কিছু ইতিহাস আর কি জিনের, যেগুলো বইয়ে আছে, আমারও বলে দেওয়া উচিত তাই বললাম, পরীক্ষা চলে আসতে পারে। তো এখন আমি কিছু আলাপে যাব যে এই জিন কোথায় থাকে এটা মানুষ কিভাবে জানলো, সে আলাপে যাই আসো, তারপর আমি জিনের একক দেখো, এগুলা বইয়ের মধ্যে আছে। তো দেখো, আমরা তো অলরেডি জানি, আমি আজকে থেকে প্রায় 100-150 বছর আগে নিজেকে কল্পনা করো, তুমি 2025-26 সালে নাই, তুমি মনে করো বাস করতেছো আরো অনেক আগে 1900 সালের দিকে। তো তখন তুমি অলরেডি জানো যে আমাদের দেহের গঠনগত এবং কার্যকরী একক হচ্ছে কোষ, কারণ কোষ আরো কয়েকশো বছর আগে আবিষ্কার হয়েছে। তো তুমি অলরেডি জানো যে আমাদের দেহে যত কাজ হয় সব কাজের একক কিন্তু কে ভাইয়া? কোষ। তো ভালো কথা, আমি জানি আমার দেহের সকল কাজের একক কোষ। তো আমি যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারণ করি, এই বৈশিষ্ট্যগুলাও তো আমার কাছ থেকে আমার ছেলে মেয়ের কাছে যাচ্ছে কোষের মাধ্যমে। তো কোষে তো ভাইয়া অনেক অঙ্গাণু আছে, অলরেডি কিন্তু আমরা অনেক অঙ্গাণু আবিষ্কার করে ফেলেছি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তাই না, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করে ফেলেছি। তো এই অঙ্গাণুগুলোর মধ্যে কোন অঙ্গাণুটা আমাদের দেহের বৈশিষ্ট্য সঞ্চালনের জন্য দায়ী? প্রশ্ন আসতে পারে না যে বাবার বৈশিষ্ট্য ছেলের কাছে যায়, এর পিছনে কি গোলজি বডি দায়ী? বা মায়ের বৈশিষ্ট্য মেয়ের কাছে যায়, এর পিছনে কি তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দায়ী? প্রশ্ন তো হতে পারে। বাট এই প্রশ্নের একটা
অ্যান্সার আমরা পেলাম। অ্যান্সারটা আমাদেরকে দিলেন টিএইচ মর্গান নামে একজন সায়েন্টিস্ট। তিনি আমাদেরকে বললেন যে এই যে ভাইয়া বৈশিষ্ট্য সঞ্চালিত হয় জিনের মাধ্যমে, এই বৈশিষ্ট্য সঞ্চালনের পিছনে দায়ী হচ্ছে ক্রোমাটিন। কে দায়ী? ক্রোমাটিন। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে একটা সুতা আছে, যেই সুতার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। ওই হচ্ছে বৈশিষ্ট্য সঞ্চালনের জন্য দায়ী। এই আইডিয়াটা আমাদেরকে দিলেন টিএইচ মর্গান। ভালো কথা। এখন এই যে ক্রোমাটিন পাওয়া গেল, ক্রোমাটিনে তো ভাই দুইটা অংশ আছে। ক্রোমাটিন তৈরি হয় কি দিয়ে? ডিএনএ দিয়ে, প্লাস আরো কিছু প্রোটিন থাকে, যেমন হিস্টোন প্রোটিন, হ্যাঁ, হিস্টোন, প্রোটামিন, এরকম প্রোটিন থাকে না? তাহলে দেখো, ক্রোমাটিন আমি তোমাদের নিউক্লিয়াসের কাছে ক্লাসেও শিখিয়েছি। ক্রোমাটিন হচ্ছে আসলে ডিএনএ, ডিএনএ কিছু প্রোটিনের পাশে পেঁচিয়ে থাকে। তো আমি যখন টিএইচ মর্গান আমাকে বলল যে বৈশিষ্ট্য সঞ্চালনের পিছনে ক্রোমাটিন দায়ী, তখন আমি বলবো, পাল্টা কোয়েশ্চেন করব যে ক্রোমাটিনে তো দুইটা অংশ আছে, ডিএনএ আছে, প্রোটিন আছে, এর মধ্যে কোন অংশটা এক্স্যাক্টলি বৈশিষ্ট্য সঞ্চালন করে? এটা কিন্তু আমাদের টিএইচ মর্গান বলতে পারেন নাই। টিএইচ মর্গান জাস্ট বলেছেন ক্রোমাটিনের কথা, যে তোমার কোষের ভিতর যে ক্রোমাটিন আছে সেই ক্রোমাটিনের মাধ্যমেই বৈশিষ্ট্য সঞ্চালিত হয়। বাট ক্রোমাটিনের এক্স্যাক্টলি কোন অংশটা বৈশিষ্ট্য সঞ্চালন করে সেটা কিন্তু আমাদের টিএইচ মর্গান বলতে পারেননি। এরপর একটা বিশেষ গবেষণা হলো, যে গবেষণাটা আমাদের জেনেটিক্সকে অনেক সামনে এগিয়ে নিয়ে গিয়েছে। সেই গবেষণাটা করেছিলেন ফ্রেডরিক গ্রিফিথ। তোমাদের বইয়ে কিন্তু তার নাম লেখা আছে। আমি বইয়ের বাইরে থেকে কিছু বলতেছি না, বিকজ এই টপিকটায় বইয়ের মধ্যেই অলরেডি অনেক ইনফরমেশন দেওয়া, তো এর বাইরে কিছু বলাটা আমার ঠিক হবে না। অলরেডি অনেক ইনফরমেশন বোঝাই করে দেওয়া আছে। তো ফ্রেডরিক গ্রিফিথ আসলে কি করেছিলেন? ফ্রেডরিক গ্রিফিথ যে কাজটা করেছিলেন, ফ্রেডরিক গ্রিফিথ কিছু ইঁদুর নিলেন। আমরা জানি আমাদের বৈজ্ঞানিক গবেষণাগুলো ইঁদুরের উপরই করা হয় মূলত। ইঁদুরকে আমরা একটু অপছন্দ করি, মেরে ফেলতে চাই, বাঁচলে বাঁচুক, মরলে মরুক। তো ইঁদুরের উপর তিনি গবেষণা করলেন। ইঁদুরকে তিনি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামে একটা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্ট করার মাধ্যমে পরীক্ষা করে দেখলেন। তো এই যে তোমাদের বইও লেখা আছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, নিউমোনিয়া অর্থাৎ যেটা দিয়ে তোমার নিউমোনিয়া রোগ হয়, সেই ব্যাকটেরিয়াটাকে তিনি নিয়ে আসলেন। তো সেই ব্যাকটেরিয়ার দুইটা প্রকরণ তিনি সেখানে ব্যবহার করলেন। একটা হচ্ছে এস প্রকরণ আর একটা হচ্ছে আর প্রকরণ। ঠিক আছে? তো এই যে এস প্রকরণটা ছিল, এটা ছিল ভিরুলেন্ট। ভিরুলেন্ট মানে কি? মানে এ রোগ সৃষ্টি করতে পারত। যদি তোমার বডির মধ্যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার এস টাইপটা ঢুকে, তোমার নিউমোনিয়া হবে। আর যদি আর টাইপটা ঢুকে, তাহলে তোমার নিউমোনিয়া হবে না। এটা আর কোনো রোগ ব্যাধি তৈরি করার ক্ষমতা নেই, বাট আছে কোনটার? এস এর আছে। এবার তিনি চারটা কন্ডিশন তৈরি করলেন। প্রথমে তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে এই এস দিয়ে একটা ভাইরাসকে আক্রমণ করলেন। হ্যাঁ, দেখো, প্রথম কন্ডিশন হচ্ছে জীবিত এস, জীবিত এস দিয়ে করলেন। দ্বিতীয়ত তিনি হচ্ছে জীবিত আর দিয়ে করলেন। তৃতীয়ত তিনি মৃত এস দিয়ে করলেন। চতুর্থত তিনি হচ্ছে জীবিত এস এস সরি মৃত এস এর সাথে জীবিত আর দিয়ে ইনফেক্ট করলেন। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, আমি লিখে রাখলাম আগে। প্রথমে যেটা করা হলো, ইনজেকশনের মধ্যে কিছু জীবিত এস টাইপ নেওয়া হলো, আরেকটা ইনজেকশনে জীবিত আর নেওয়া হলো, আরেকটা ইনজেকশনে মৃত এস কে নেওয়া হলো। মানে এই এস যে ব্যাকটেরিয়াটা আছে সেটাকে মেরে ফেলে একটা ইনজেকশনের মধ্যে নেওয়া হলো। এবং চতুর্থ কন্ডিশনটা খেয়াল করো, একই ইনজেকশনের মধ্যে মৃত এস নিয়েছে, পাশাপাশি জীবিত আর নিয়েছে। নিয়ে তিনি একটা গবেষণা করলেন। গবেষণায় কি দেখা গেল? যেহেতু জীবিত এস এর মধ্যে খারাপ ব্যাকটেরিয়াটা আছে যে রোগ সৃষ্টি করতে পারে, এটা দিয়ে যখন তিনি ইঁদুরকে ইনফেক্ট করলেন, দেখা গেল ইঁদুর মারা যাচ্ছে। ইঁদুর মারা গেল, মারা যাওয়ারই কথা। এবার তিনি জীবিত আর নিলেন। জীবিত আর নিয়ে যখন তিনি ইঁদুরগুলাকে ইনফেক্ট করলেন, তখন দেখলেন যে ইঁদুরগুলা মারা যায় না। ইঁদুর মারা যাচ্ছে না, কারণ আলের মধ্যে তো জীবাণু রোগ তৈরি করার ক্ষমতা নেই। এরপর তিনি মৃত এস নিলেন। মৃত এস নিলে কি হবে? মৃত এস মানে এখানে
একটা ভয়ানক ব্যাকটেরিয়া রাখা ছিল, বাট সেই ব্যাকটেরিয়াটাকে অলরেডি বিভিন্ন প্রসেসে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার পর ইঁদুরের দেহে দেয়া হলো, দিলে দেখা গেল ইঁদুরের কিছুই হচ্ছে না, ইঁদুর মারা যায় না। ভালো কথা, অ্যাজ এক্সপেক্টেড, এটাই তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে জীবিত এস দিলে মারা যাবে, মৃত জীবিত আর দিয়ে মারা যাবে না, আর এস কে মেরে ফেললে তো আর কিছু করতে পারবে না ক্ষতি, তাহলে ইঁদুর মারা যাবে না। শেষে তিনি যে এক্সপেরিমেন্টটা করলেন সেটা হচ্ছে মৃত এস নিলেন, অর্থাৎ যেটা খারাপ ব্যাকটেরিয়া ওটাকে তিনি মেরে ফেলছেন, আর যেটা ভালো সেটাকে বাঁচিয়ে রাখছেন। এবার তিনি এটাকে দিয়ে কি করলেন, এটাকে দিয়ে তিনি হচ্ছে একটা ইঁদুরকে বা কয়েকটা ইঁদুরকে তিনি ইনফেক্ট করলেন। তোমাদের কি মনে হয়, আমি যদি এস ব্যাকটেরিয়াকে মেরে ফেলছি আর আর কে জীবিত অবস্থায় রেখে ইঁদুরকে ইনফেক্ট করছি, তাহলে ইঁদুরের কি হবে? ইঁদুর কি মারা যাবে না বেঁচে থাকবে? বলতো, তোমাদের কি মনে হচ্ছে, ইঁদুর মারা যাবে না বেঁচে থাকবে? তোমাদের যার যেটা মনে হয় কমেন্টে লিখো। তো অ্যান্সার হচ্ছে, দেখা গেল যখন আমি মৃত এসের সাথে জীবিত আর্ট দিলাম, সারপ্রাইজিংলি ইঁদুরগুলা মারা গেল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মৃত এস এর তো রোগ তৈরি করার ক্ষমতা নাই, আর 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 টাইপ যেটা আছে এ তো জীবিত অবস্থায় রোগ তৈরি করতে পারবে না, মৃত অবস্থায় তো প্রশ্নই আসে না, বাট তারপরেও দেখা যাচ্ছে ইঁদুরগুলা মারা গেল। প্রশ্ন হলো যে ইঁদুরগুলো কেন মারা গেল? ইঁদুরের তো মারা যাবার কথা ছিল না। তখন ফ্রেডরিক গ্রিফিথ বললেন যে এখানে আসলে ঘটনা ঘটছে কি, এই যে মৃত এস এ তো মারা গেছে, বাট এর ভিতরে যে জিনগুলা ছিল রোগ তৈরি করার, সেই জিনগুলা জীবিত আর এর ভিতরে চলে গেছে। সেই জিনগুলা কি হয়েছে, জীবিত আর এর ভিতরে চলে গেছে, এবং আর যেহেতু রোগ তৈরি করার জিন পেয়ে গেছে এবং সে জীবিত অবস্থায় আছে, তাই সে রোগ তৈরি করছে, এবং সেই রোগের কারণে ইঁদুরগুলা মারা গেছে। তাহলে খুব ইন্টারেস্টিং একটা গবেষণা ছিল। এই গবেষণায় যেটা মানুষ বুঝতে পারলো সেটা হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, জিনগুলো একটা জীব থেকে আরেকটা জীবে যেতে পারে। তো এটা নিয়ে বিশাল গবেষণা। এই গবেষণার যে রিসার্চ পেপারটা ছিল সেই পেপারটাকে নিয়ে আরো অ্যানালাইসিস করলেন ওটি অ্যাভেরি নামে আরেকজন সায়েন্টিস্ট। ওটি অ্যাভেরি। তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে টিএইচ মর্গান বলেছেন ক্রোমাটিনের মধ্যে কি আছে, জিন আছে। পরবর্তীতে ফ্রেডরিক গ্রিফিথ বললেন যে জিনগুলো একটা জীব থেকে আরেকটা জীবে চলে যেতে পারে, সঞ্চারিত হতে পারে। এরপর এই ফ্রেডরিক গ্রিফিথের রিসার্চ পেপার নিয়ে আরো ঘাটাঘাটি করলেন ওটি অ্যাভেরি, এবং ওটি অ্যাভেরি এই সকল কিছু ঘাটাঘাটি করে বললেন যে এই যে জিন, এই জিন অবস্থান করে আসলে ডিএনএ তে। তো এটা পরীক্ষা আসতে পারে, আমরা যে জিন জিন বলে মুখে ফেনা তুলে ফেলি, এই জিন কোথায় অবস্থান করে? জিন অবস্থান করে ডিএনএ তে। এখন জিন যে ডিএনএ তে অবস্থান করে এই জিনিসটা কে আবিষ্কার করছেন? অ্যান্সার হবে হচ্ছে ওটি অ্যাভেরি, এটা তোমাদের বইয়ে লেখা আছে। তো এই টপিকটা বোঝানোর জন্য আর কি এত কথাবার্তা বললাম। কোথায় গেল এই টপিকটা? একটু বইয়ে একটু গোলমেলে করে লেখা আছে। হ্যাঁ, ডিএনএ এর মধ্যে জিন থেকে এটা আবিষ্কার করছেন হচ্ছে ওটি অ্যাভেরি। তো এই হচ্ছে জিনের সংজ্ঞা এবং জিনের কিছু ইতিহাস। এখন বইয়ে যে কথাগুলো লেখা আছে সেগুলো একটু আমি বলে দিই। যে জিনের একক, জিনের বিভিন্ন রকম একক আছে, যেমন দৈর্ঘ্যের একক থাকে মিটার, সেন্টিমিটার, সামথিং ফিট। একই রকম জিনের একক আছে প্রথমে রেকন। রেকন মানে যেই অংশটা দিয়ে জিনের কি হয় বলতো, রিকম্বিনেশন হয়। রিকম্বিনেশনের একক, রিকম্বিনেশনের একককে রেকন বলে। মিউটন কি? মিউটন হচ্ছে জিনের মিউটেশনের একক, মিউটেশন। তো মিউটেশন মানে হচ্ছে ভাইয়া জিনের পরিবর্তন। আল্লাহ আমাদেরকে যেভাবে জিনটা দিয়েছেন সেই জিনের গঠনে যদি চেঞ্জ চলে আসে সেটাকে আমরা মিউটেশন বলি, এবং মিউটেশনের মাধ্যমে মানুষ অনেক রোগে আক্রান্ত হতে পারে। যেমন তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে অ্যালবিনিজম নামে একটা রোগ। অ্যালবা শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সাদা। অ্যালবা শব্দের অর্থ হচ্ছে সাদা। তো আমরা অনেক সময় ধবল রোগী বলি অনেককে, দেখা যায় শরীরে পুরোটা সাদা, মাথার চুলগুলো অনেকটা লাল কালারের হয়ে গেছে বা বাদামি কালারের হয়ে গেছে, পুরো বডিটা সাদা। এটাকে বলা হয় অ্যালবিনিজম। এই অ্যালবিনিজমের জন্য কিন্তু ভাই মিউটেশন দায়ী।
আমাদের মাত্র একটা জিন মিউটেশন ঘটে অ্যালবিনিজম হওয়ার সময়। তো আনফরচুনেটলি যদি কারো ওই জিনটায়, মাত্র একটা জিনই আছে, ওই জিনটায় মিউটেশন ঘটলে দেখা যায় তার পুরো শরীরটা ধবধবে সাদা দেখা যাচ্ছে। এখান থেকে আমি বেশি আলোচনা করব না, জাস্ট মনে রাখবা অ্যালবিনিজম হওয়ার পিছনে মিউটেশন দায়ী, এবং মাত্র একটা জিনে মিউটেশন ঘটলেই অ্যালবিনিজম হয়ে যেতে পারে মানুষের। এমসিকিউ এর জন্য রেপ্লিকেন হচ্ছে জিন রেপ্লিকেশনের একক। আমরা জানি জিন থেকে ওর মতো দেখতে একটা জিন তৈরি হয়, তো জিন রেপ্লিকেশনের একককে বলা হয় রেপ্লিকন। সিস্ট্রন হচ্ছে জিনের আসলে গাঠনিক একক, সিস্ট্রন। হ্যাঁ, জিনের গাঠনিক একককে বলা হয় সিস্ট্রন। আমি দেখাই এখানে ব্যাপারটা। হ্যাঁ, সিস্ট্রন হচ্ছে জিন কার্যের একক বা গাঠনিক একক। জিন কার্যের একক হচ্ছে সিস্ট্রন। এখন একটা সিস্ট্রনে ভাইয়া দুইটা অংশ থাকে, একটা হচ্ছে এক্সন, একটা ইন্ট্রন। এক্সন অংশটা বৈশিষ্ট্য প্রকাশ করে, বৈশিষ্ট্য প্রকাশ করে, আর ইন্ট্রন কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনে যদি আমি আসি, এটা মনে করো জিনের একটা কার্যকারী একক মানে সিস্ট্রন। এই সিস্ট্রনে বেশ কিছু অংশ থাকবে। হ্যাঁ, একটা এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন, এক্সন। তো দেখো এখানে জিনের যে অংশগুলো এক্সন, এক্সন যে অংশগুলো আছে এরা তোমার শরীরে বিভিন্ন রকম বৈশিষ্ট্য প্রকাশ করবে। আর মাঝে মাঝে যে ইন্ট্রন অংশগুলো আছে এরা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করবে না। তো এই যে ভাই ইন্ট্রন এবং এক্সনের যে সমষ্টি, একত্রে এদেরকে বলা হয় সিস্ট্রন। অর্থাৎ একটা সিস্ট্রনকে ভাঙলে তুমি কতগুলো এক্সন পাবা, কতগুলো ইন্ট্রন পাবা। ইন্ট্রন অংশগুলো কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, আর এক্সন অংশগুলো বৈশিষ্ট্য প্রকাশ করে। এক্সন ইন্ট্রনের কম্বিনেশন একত্রে বলা হয় সিস্ট্রন। এই সিস্ট্রনটাই হচ্ছে জিনের কার্যকরী একক। আচ্ছা, এরপরে দেখো বিভিন্ন ধরনের জিনের কথা বলছে। এগুলো হচ্ছে জিনের একক। যে রিকম্বিনেশনের একক হচ্ছে রেকন, মিউটেশনের একক হচ্ছে মিউটন, রেপ্লিকেশনের একক হচ্ছে রেপ্লিকন, আর জিনের কার্যকরী একক হচ্ছে সিস্ট্রন। সিস্ট্রনকে ভাগ করলে এক্সন পাওয়া যায় আর ইন্ট্রন পাওয়া যায়। এর মধ্যে এক্সন বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, ইন্ট্রন কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না। এবার আসো বিভিন্ন ধরনের জিনে। প্রথমে লিথাল জিন। লিথাল মানে কি? লিথাল মানে হচ্ছে বিষাক্ত, যেটা একটা প্রাণীকে মেরে ফেলতে পারে। তো যদি কারো শরীরে এমন জিন থাকে যে জিন তাকে 100% মেরে ফেলতে পারবে, 100% মেরে ফেলে, সেই জিনকে বলা হয় লিথাল জিন। অর্থাৎ মনে করো একটা জিন যার নাম হচ্ছে এক্স, এই জিনটা যদি 10 জন মানুষের দেহে থাকে, ওই 10 জনই মারা যাবে। এই ধরনের জিনকে বলা হয় লিথাল জিন। এরা একটা জীবকে মেরে ফেলতে পারে। আবার মনে করো কিছু জিন আছে সেমিলিথাল। সেমিলিথাল মানে হচ্ছে যারা মেরে ফেলে বাট সবাইকে মারে না। মনে করো একটা সেমিলিথাল জিন যার নাম হচ্ছে ওয়াই। এই ওয়াই যদি 10 জনের মধ্যে থাকে, তাদের মধ্যে মনে করো 7 জন মারা যাবে। অর্থাৎ ওই জিনটা 70%, ওই জিনটা যদি উপস্থিত থাকে 70% মানুষ মারা যাবে। সেই ধরনের জিনকে বলা হয় সেমিলিথাল জিন। আর যেসব জিন উপস্থিত থাকলে 100% কেসেই মানুষ বা যে কোনো প্রাণী মারা যাবে, সেটাকে বলা হয় লিথাল জিন। খুব খারাপ একটা জিন। এবার হচ্ছে অঙ্ক জিন। অঙ্ক শব্দের অর্থ হচ্ছে ক্যান্সার। আমরা অঙ্ক জিন যদি কারো বডিতে থাকে বা মিউটেশনের মাধ্যমে তৈরি হয়, সেই জিন তার শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারবে। সেই জিন তার শরীরে কি সৃষ্টি করতে পারবে? ক্যান্সার সৃষ্টি করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিন। আমরা জানি আমাদের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স আর ওয়াই। তো এই এক্স আর ওয়াই ক্রোমোজোমে এমন কিছু জিন উপস্থিত আছে যারা একটা মানুষকে ছেলে অথবা মেয়েতে পরিণত করতে পারে। এই ধরনের জিনগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল জিন। এরা এক্স এবং ওয়াই ক্রোমোজোমে থাকে। তারপর হচ্ছে ট্রান্স জিন। আমরা জানি অনেক সময় কি করা যায়, একটা জিনকে একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদে পাঠিয়ে দেওয়া যায়। যেমন দেখো, আমরা জানি জোনাকি পোকা যখন নড়াচড়া করে, জোনাকি পোকা যখন নড়াচড়া করে ওর শরীর কিন্তু মিটমিট করে জ্বলে। তো আমরা গবেষণা করে দেখেছি জোনাকি পোকার শরীরের ভিতরে একটা এনজাইম থাকে, লুসিফারিন এনজাইম। সেই এনজাইম থাকার কারণেই দেখা যায় জোনাকি পোকা নড়াচড়া করলেই তার শরীর মিটমিট করে জ্বলছে। এবার মানুষ করলো কি, এই জোনাকি পোকার লুসিফারিন জিনটা নিয়ে তামাক গাছের মধ্যে বসায় দিল। অর্থাৎ
লুসিফারিন জিনটাকে জোনাকি পোকার শরীর থেকে ট্রান্সফার করে পাঠিয়ে দিল তামাক গাছের মধ্যে। এরপর দেখা গেল তামাক গাছ যখন বাতাসে এরকম একটু দুলে, তামাক গাছের মধ্যেও মিটমিট করে তামাক গাছ জ্বলা শুরু করছে। অর্থাৎ দেখো, একটা জিন কিন্তু আমরা চাইলে এক জীব থেকে আরেকটা জীবে ট্রান্সফার করতে পারি। এই ধরনের জিনকে বলা হয় ট্রান্স জিন। অর্থাৎ যেই জিনকে একটা জীব থেকে অন্য জীবে ট্রান্সফার করা হয়েছে তাকে ট্রান্স জিন বলা হয়। এবার আসো খণ্ডিত জিন। খণ্ডিত জিন মানে কি? এই যে দেখাইছি তোমাদেরকে এইখানে, যেই জিনের মধ্যে এক্সন এবং এন্ট্রন দুইটা অংশই আছে তাকে বলা হয় খণ্ডিত জিন। অর্থাৎ দেখো, আমরা জানি একটা জিনের যে অংশগুলো বৈশিষ্ট্য প্রকাশ করে তারা হচ্ছে এক্সন। তারা হচ্ছে কি? এক্সন। আর এক্সনের মাঝে যে অংশগুলো থাকে তাদের বলা হয় কি? ইন্ট্রন। তো এক্সন অংশগুলো বৈশিষ্ট্য প্রকাশ করবে, ইন্ট্রন তো করবে না। বাট ওদের দুইজনকেই যদি একটা জায়গায় একত্রে পাওয়া যায়, এক্সন ইন্ট্রন, এক্সন ইন্ট্রন, এক্সন ইন্ট্রন, সেই জিনকে বলা হবে খণ্ডিত জিন। কথাটা কি বুঝাতে পেরেছি আমি? খণ্ডিত জিন কাকে বলে? হ্যাঁ, যে জিন এক্সন এবং ইন্ট্রন সহযোগে গঠিত হয়। অর্থাৎ বৈশিষ্ট্য প্রকাশকারী এক্সন থাকবে, আবার বৈশিষ্ট্য প্রকাশ করে না যে ইন্ট্রন, সেটাও থাকবে। এই দুইটা যদি একই সাথে অবস্থান করে পাশাপাশি, সেই জিনকে বলা হয় খণ্ডিত জিন। এবার আছে সিউডো জিন। সিউডো মানে আমরা ভাইয়া জানি মিথ্যা। সিউডো মানে কি? মিথ্যা। তো যেই জিন আসলে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, আমরা জানি জিনের কাজ কি? বৈশিষ্ট্য প্রকাশ করা। বাট যেই জিন কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না তাকে আমরা বলবো সিউডো জিন, যে তুই বেটা আসলে জিন না, তুই একটা মিথ্যা মিথ্যা জিন। এরপর আছে লিঙ্কড জিন। অনেক সময় দেখা যায় কিছু কিছু জিন একা একা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। মনে করো একটা জিন আছে এ, ওর একটা কাজ আছে, বাট ওই কাজটাও করতে পারে না। ওই কাজ করার জন্য বি নামে আর একটা জিন দরকার হয়। যখন এ আর বি একসাথে থাকবে তখনই কাজটা হবে। যদি এ মিসিং থাকে কোনো কাজ হবে না, বা বিও মিসিং থাকে কোনো কাজ হবে না। অর্থাৎ দুইজন যদি একত্রে উপস্থিত থাকে তাহলেই কোনো না কোনো একটা কাজ হতে দেখা যাবে। দুইজনের মধ্যে একজন যদি গায়েব হয়ে যায় সেই কাজটা আর হবে না। এই ধরনের জিনকে বলা হয় লিঙ্ক জিন। আমাদের বইয়ে যেটা এভাবে বলছে, যখন দুটি জিন কোনো ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করে কিন্তু স্বাধীনভাবে সঞ্চালিত হয় না, তাদেরকে বলা হয় লিঙ্ক জিন। অর্থাৎ এরা একা একা সঞ্চালিত বা কাজ করতে পারবে না। যদি সঞ্চালিত হয় দুইজনই একসাথে হবে, না হলে কেউই হবে না। এই হচ্ছে লিঙ্কড জিনের ব্যাপার। ঠিক আছে? তো এরপরে বলা আছে জিনোমের কথা। জিনোম বলছে আমাদের শরীরে যতগুলো জিন আছে সবাইকে একত্রে বলা হয় জিনোম। তাহলে বলো তো ভাইয়া, আমাদের দেহকোষে কয়টা জিনোম আছে? অ্যান্সার করো কমেন্টে, যে আমাদের দেহকোষে কয়টা জিনোম আছে। অ্যান্সার হচ্ছে আমাদের দেহকোষে দুইটা জিনোম আছে। একটা জিনোম আসছে বাবার কাছ থেকে, আর একটা জিনোম আসছে মায়ের কাছ থেকে। অর্থাৎ তোমার বডিতে, মানুষের শরীরে ধরা হয় প্রায় 25,000 জিন আছে, 25,000 জোড়া জিন আছে আর কি। তার মধ্যে 25,000 আসছে বাবার কাছ থেকে, তারা মিলেমিশে একটা জিনোম। আবার 25,000 আসছে মায়ের কাছ থেকে, তারা মিলেমিশে আরেকটা জিনোম। এই জন্য আমাদের দেহকোষে দুইটি করে জিনোম আছে। আচ্ছা, তারপরে আরো কিছু ইনফরমেশন বলছে যে আমাদের শরীরে যে জিনোমে যে জিনগুলো আছে তাদের মধ্যে 98% নিষ্ক্রিয়, অর্থাৎ জাঙ্ক ডিএনএ বলা হয় এদেরকে। জাঙ্ক মানে যেটা খাইলে কোনো কাজ হয় না। মানে বলি না জাঙ্ক ফুড, চানাচুর, চিপস, জাঙ্ক ফুড, এগুলো খেয়ে কোনো পুষ্টিকর উপাদান এদের মধ্যে নাই, বাট খেতে মজা লাগে তাই খায়, ক্ষতিও হতে পারে মাঝে মধ্যে। একই রকম আমাদের ডিএনএ এর মধ্যে আছে জাঙ্ক ডিএনএ। এই ডিএনএ গুলো কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, বাট আছে, স্টিল আমাদের বডিতে আছে। আচ্ছা, এরপর মানুষের সাথে শিম্পাঞ্জির 98% জিনোম সেম, বানরের গরিলার 97% সেম, এগুলো বলা আছে। আচ্ছা, এরপরে আর কি বলছি, জিনের বৈশিষ্ট্য বলছে জিন নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। হ্যাঁ, জিন যেহেতু ডিএনএ এর মধ্যে থাকে, ডিএনএ তো একটা নিউক্লিক অ্যাসিড। তারপরে জিন প্রকরণ ও পরিব্যক্তিতে মুখ্য ভূমিকা রাখে। বংশ মানে ওই কথাগুলো, জিন যেগুলো বৈশিষ্ট্য আর কি সেগুলোই বলছে, তেমন নতুন কিছু নাই। তো আশা করি এই টপিকটা বুঝতে পারছো। টপিকটা খুব একটা কঠিন কিছু না, একেবারে সিম্পল। আজকের এখানে বোঝার ব্যাপার হচ্ছে যে জিনের সংজ্ঞা কি, পাশাপাশি আমি জিন আবিষ্কারের কিছু ইতিহাস বললাম। মানে জিন যে ডিএনএ এর মধ্যে থাকে, এটা তো মাইটোকন্ড্রিয়াতেও থাকতে পারে, মানে গোলজি বডিতেও থাকতে পারতো, রাইবোজোমেও থাকতে পারতো। বাট জিন যে নিউক্লিয়াসের ভিতর, ক্রোমাটিনের ভিতর, ডিএনএ এর মধ্যে থাকে, এই ব্যাপারটা কিভাবে ওটি অ্যাভিরে আবিষ্কার করেছে সেটার ইতিহাস সহ বললাম, বিকজ এগুলো বইয়ে বলা আছে। পাশাপাশি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, বেশিরভাগ সময় আসে যে জিনের কার্যকারী একক হচ্ছে সিস্টন। এছাড়াও বাকি যে পয়েন্টগুলো বলেছি এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসতে পারে।
তো তোমরা ক্লাসটা করবা, করার পর বই থেকে এই টপিকটা একটু পড়ে নিবা, রিডিং পড়বা, তাহলে কিন্তু সুন্দর মতো মাথায় জিনিসগুলো গেঁথে যাবে। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।